আপুরা ভাইয়ারা, আজকে আমার মনটা ভীষণ খারাপ। কেন খারাপ জানেন? কালকে ছিল মে মাসের 1 তারিখ। যদিও ভিডিওটা আমার কালকের করা, কিন্তু আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা যাই হোক, কালকে ছিল মে মাসের 1 তারিখ, মানে মে দিবস। মে দিবসে সকল কর্মজীবী নারী পুরুষ সবার বন্ধ ছিল, কিন্তু আমার কোনো বন্ধ ছিল না। আমিও তো কর্মজীবী, বাসায় তো সারাদিন আমি কামই করি, তাই না? শুয়ে বসে তো খাই না। আমার সতীন তো আর আমাকে রান্না বান্না করে খাওয়ায় না। আচ্ছা যাই হোক, কালকে ছিল মে মাসের 1 তারিখ। স্বামীর ছিল সারাদিন ছুটি। সে আমার সারাদিন খাটাইয়া মারছে। এটা রান্না করো, সেটা রান্না করো, এটা করো, সেটা করো, হ্যান করো, ত্যান করো, ব্যান করো। ওরে আল্লাহ, তার অর্ডার শুনতে শুনতে আমি ক্লান্ত। এটাও আমার মন খারাপের কারণ না। সবার ছুটি ছিল, আমার ছুটি ছিল না, এটাও আমার মন খারাপের কারণ না। কারণটা আমি আপনাদের সবাইকে জানাইতেছি, থামেন। আগে আমি একটু নিজে কষ্টটা নিজে ভুইলা লই। আচ্ছা যাই হোক, তো সারাদিন কাজকর্ম করার পরে রাতেবেলা যখন ঘুমাতে যাচ্ছি, মনে আমার খুব একটা কষ্ট ছিল না। আমি মনকে মানিয়ে নিয়েছি যে আমার মতো কর্মজীবী মহিলাদের, হাউসওয়াইফ মহিলাদের কোনো ছুটি নাই। স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারাদিন কাজ করাই হলো আমাদের কর্ম। আচ্ছা যাই হোক, স্বামী সন্তান ভালো থাকবে, তাদের ভালো থাকাতেই আমরাও ভালো থাকবো, তাই না? আচ্ছা যাই হোক, তো সারাদিন কাজকর্ম করে রাতে যেই শুইতে যাব, অমনি টুক্কুর করে কারেন্টটা চলে গেল। ঘুমাই কেমনি? সারাদিন কাজকর্ম করার পর শরীর ঘামে উঠছে, ঘাম ছাড়ছে, তো আমার আর ঘুম আসলো না। আমি কিছুক্ষণ জিরাইলাম, তারপরে টুক্কুর করে আবার কারেন্টটা চলে আসলো। এখন তো আরামে আমি ঘুমাইতেছি, মানে ঘুমাইতেছি কি, আমার ঘুম ধরে আসছে। কিছুক্ষণ পরে আমার দরজার মধ্যে টুক্কুর করে কলিং বেল বাজে উঠলো। আমার স্বামী কিন্তু কোনো দিন সংসারের খুঁটিটাও নাড়ায় না, আর কেউ বাসায় আসলে দরজা খুলবে? ওরে আল্লাহ, আমার স্বামী অনেক বড় লাট সাহেব, যেহেতু সে চাকরি করে, আর সরকার পর্যন্ত তাকে মে মাসের 1 তারিখে ছুটি দেয়। আমার তো কোনো ছুটি না। আচ্ছা যাই হোক, তো আমি ঘুমের মধ্যে ওইটা দরজাটা খুলতেই যাব, এর মধ্যে দেখি কি আমার স্বামী দরজা খুলতে যাচ্ছে, মিটিমিটি পায়ে আস্তে আস্তে করে হাঁটে হাঁটে যাচ্ছে। কী রে, ব্যাপারটা আমার ঠিক লাগলো না। আস্তে আস্তে দরজাটা খুললো, আমি মিটিমিটি চোখে তাকিয়ে দেখি, আমি যা দেখলাম, বিশ্বাস করেন, আমার হাসি মুখটা, এই যে এতক্ষণ আমি যে এত সুন্দর করে ভয়েস ওভার দিতেছিলাম, আমার ভাবতে গেলে এখনও কলিজা শুকায় যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি কি দেখলাম জানেন? দেখলাম আমার সতীন আমার বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাইতেছিল, আর আমার হাজব্যান্ড দরজা খুললো। আমার সতীন একা আসেনি, সাথে ছিল আমার হাজব্যান্ডের ছোট ছেলে, মানে আমার সতীনের একমাত্র পুত্র। তো আমার হাজব্যান্ড তাকে বলল, আসো ঘরে আসো। আমার সতীন বলল, তোমার বড় বউ কী করে? আমার হাজব্যান্ড বলল, সে সারাদিন অনেক পরিশ্রম করছে, এখন সে ক্লান্ত হইয়া ঘুমাইতেছে, সমস্যা নেই, সে টের পাইব না, তুমি আসো। আমার সতীন রুমে ঢুকার আগেই বলতেছে, আমরা কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। বেলা শেষে তুমি আর আমি কিন্তু এখনও হাজব্যান্ড ওয়াইফ। তুমি যতই আমাদের বিয়েটা অস্বীকার করো, কাগজ কলম নাই বলো, আমরা কিন্তু নিজেরাই নিজেরাই কবুল বলে, 3 কবুল বলে বিয়ে করেছিলাম। সুতরাং আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আর আমাদের 4 বছরের পুত্র, সেও কিন্তু বোঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করা কী জিনিস, বাবা মায়ের যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়। হ্যাঁ, তো আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তোমার বড় বউ যদি আমারে কিছু বলে, আমি কিন্তু চুলের মুঠি ধরে একটা শটকনা দিব। তো যাই হোক, তারা এভাবে কথা বলতেছে আর আমি শুনতেছি। তো এক পর্যায়ে তারা যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ঘরে যাবে, আমার আর সহ্য হলো না, আমি চট করে ঘুম থেকে উঠলাম। আমার হাজব্যান্ড আমাকে দেখে থতমতো খেয়ে গেল। আমি আমার সতীনকে আচ্ছা মতো বকা দিচ্ছি, আমার সতীনও আমাকে আচ্ছা মতো বকা দিচ্ছে। হ্যাঁ, এক পর্যায়ে চুলাচুলির মতো পর্যায়ে চলে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড আমার সাপোর্ট নিচ্ছে না, নিচ্ছে না আমার সাপোর্ট। মানে আপনারা ভাবতে পারেন সে কত বড় শয়তান। আমি তারা সারাদিন রান্না বান্না করে খাওয়া, এই রোদের মধ্যে, রান্নাঘরে এত গরমের মধ্যে, 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, রান্নাঘরে গেলে সেটা 143 ডিগ্রি হয়ে যায়। সেই গরমের মধ্যে আমি তারা সারাদিন রান্নাবান্না করে খাওয়ালাম, আমি তার কাপড় ধুলাম, আমি তার সেবা যত্ন করলাম, ফ্রিজ থেকে ঠান্ডা পানিটাও সে বের করে নিজে খায় না, আমি তারে খাওয়াই ঠান্ডা পানি বের করে। আর সেই মানুষ, আমার সতীনের সাথে আমার চুলাচুলি হবে, সে আমার সাপোর্ট নিচ্ছে না। তারপরে আমি কি করি, বেলা শেষে আমি কিন্তু তার বড় ওয়াইফ, মানে বড় বউ। যদিও সবাই জানে তার সাথে আমার ডিভোর্স হয়েছে, কিন্তু না, আমি সেই ডিভোর্স মানি না, আমি তার সাথে সংসার করি।
আমি জোর করে কেন থাকবো তার কাছে? না, আমি জোর করে থাকি না, আমি তার সাথে লিগ্যালভাবে থাকি। বেলা শেষে আমি তার ওয়াইফ, আমার তার সাথে থাকার অধিকার আছে। তো যাই হোক জনগণ, আমি পরে কী করলাম জানেন? আমার সতীনের উপর রাগ করে, আমার বরের উপর রাগ করে আমি ঠাস করে দরজাটা লাগাই দিলাম। আমার 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 মেয়েকে নিয়ে, সরি থুকু আমার ছেলেকে নিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড একবারের জন্য আসলো না যে আমি সুইসাইড করতে আসছি কি না। সে ওইদিকে তার ছোটো বউকে নিয়ে হয়তো কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। আচ্ছা জনগণ, এখন আমার সতীনের নামটা বলি। আমার সতীনের নাম হলো বুবলি, আর আমার সতীনের ছেলের নাম হলো বীর, শেহজাদ খান বীর। যদিও আমার হাজব্যান্ডের নাম আবু সাইদ, কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ডের কোথাও কোনো জায়গায় খান নাই। তারপর আমার সতীনের ছেলের নাম হলো শেহজাদ খান বীর। এতক্ষণ আমি যে গল্পটা বলতেছিলাম সেটা আমি স্বপ্নের মধ্যে দেখছি। আমি সত্যি দেখছি বুবলি আমার সতীন হয়ে আমার ঘরে ঢুকছে। আর তার যা কাল মূর্তি, বাবারে বাবা! সে যখন সাকিব খানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতেছে না, তখন সে আবু সাইদের সাথে, আমার হাজব্যান্ড আবু সাইদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য স্বপ্নে আমার ঘরের মধ্যে হাঙ্গা দিতে চলে আসছে। বিশ্বাস করেন, স্বপ্নের মধ্যে আমার বুকটা ফাইটা যাইতেছিল। আমার মনে হইতেছিল আমার হাজবেন্ডকে আমি জুতা দিয়ে বাড়াইয়া মাথার মধ্যে বাঁশ দিয়া মাথা ফাটাইয়া দিই। কিন্তু কি করব বলেন, মারতে তো পারবো না, বেলা শেষে সে আমার হাজবেন্ড। আচ্ছা যাই হোক, সারাদিন এই অপু বুবলি ফেসবুকটা খুললে, ইউটিউবটা খুললে খালি অপু আর বুবলি সাকিব খান, অপু বুবলি সাকিব খান। আমি এইসব দেখতে দেখতে ঘুমের মধ্যে তাদের কল্পনায় গিয়া তাদের নিয়ে স্বপ্ন দেখছি। এখন কথা হচ্ছে, আমি যে স্বপ্নের মধ্যে বুবলিকে আমার সতীন হিসেবে দেখে আমার সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল আমি উঠে আমার হাজব্যান্ডকে আচ্ছা মতো পিটাই। ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ডের উপর আমার এত রাগ হচ্ছিল, আর বুবলির উপরে এত রাগ হচ্ছিল, মানে বুবলিকে খুঁজে বের করে আচ্ছা মতো পিটাই, চুলটা ধরে দেওয়ালের মধ্যে ঠাকাস করে দেই কয়েকটা। আচ্ছা, তো যাই হোক, সেটা তো আর পারবো না। তো এখন হচ্ছে কথা যে, এখন শুনতেছি সাকিব খান নাকি এই বছরের শেষের দিকে আরেকটা মেয়েকে বিয়ে করবে। আচ্ছা, এই ব্যাটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই মেয়ে দুটার মধ্যে, মেয়ে তো না, মহিলা দুটার মধ্যে কি এমন কমতি ছিল? সুন্দরী, রূপে, গুণে অনন্যা। আর সাকিব খানকে তারা দুজনে প্রচণ্ড ভালোবাসে। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু একটা মেয়ে স্বামীর ভাগ সহ্য করতে পারে না। আমি চিন্তা করি, অপু হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বিধর্মী বা হোক সে ধর্মী, আমার কথা হচ্ছে একটা মেয়ে 8 বছর 10 বছর সংসার করলো, তার আগে রিলেশন ছিল, তারপরে সে তার স্বামীকে পেল না, সে তার স্বামী আরেকটা সতীন নিয়ে আসলো, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, বাচ্চা জন্ম দিল। তো এটা একটা মেয়ের জন্য মানা আসলে অনেক কষ্টের, অনেক কষ্টের। আমি সত্যি আমার যে স্বপ্নের মধ্যে যে দেখলাম যে আমার সতীন আসছে, আমি সহ্য করতে পারতেছিলাম না। হ্যাঁ, আর মানে একটা মেয়ে কীভাবে সহ্য করে সতীনের সংসার করা? আপনারা ভাই প্লিজ, এই যে যারা যদি কোনো পুরুষ বা ভাইয়া আমার এটা ব্লগটা শুনে থাকেন, তো প্লিজ ভাই, দ্বিতীয় বিয়ে করার আগে 1000বার চিন্তা করবেন যে আপনার স্ত্রীর জীবনে যদি অন্য কেউ আসে, আপনি সেটা সহ্য করতে পারবেন কিনা। আপনি যদি সহ্য না করতে পারেন, আপনার স্ত্রী কেমন করে সহ্য করবে? আপনার বাবার জীবনে আপনার মা ছাড়া যদি দ্বিতীয় কোনো মহিলা আসে, আপনার মাকে সহ্য করতে পারবে? আপনি কি সহ্য করতে পারবেন না। তেমনি আপনার স্ত্রী, সন্তানও সহ্য করতে পারবে না। আবার এখন এই দুজনের মধ্যে কি এমন কমতি? এই দুজন তো সাকিব খানকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। সাকিব খান কিন্তু চাইলেই এই দুই বউকেই রাখতে পারে, দুই বউয়ের সাথেই সংসার করতে পারে, তারা কিন্তু সেটাতেও রাজি হবে, তারা সাকিব খানকে এতটা বেশি ভালোবাসে। কিন্তু না, ওই লুচ্চা বেটা এখন কি করতেছে, এখন সে 5 পাস কিনা তাও সন্দেহ। আচ্ছা ধরলাম সে SSC পাস, এখন সে নাকি আমেরিকার কোন মেডিকেল থেকে পড়া এক মেয়েকে বিয়ে করবে। মানে তার কোনো যোগ্যতা আছে? শুধুমাত্র যে সিনেমা করে ফাতরামো করে টাকা ইনকাম করে এখন সে ডাক্তারের হাজব্যান্ড হবে। সে তো ওই মেয়েকে ডিজার্ভ করেই না। আচ্ছা দেখ, ওই মেয়ে কোন হিসাবে বিয়ে করতেছে এত কিছু জানার পরেও? টাকায় কি সব হয়ে গেল? আমি 100% শিওর যে তার প্রথম স্ত্রীকে ধোকা দিতে পারে, সে তার 100টা স্ত্রীকেও ধোকা দিতে পারে। তো এখন কথা হচ্ছে যে এরা দুজন কি দোষ করলো?
আর এত কিছু জানার পরও শোনার পরও এরা কেন সাকিবের পিছনে লেগে আছে? আর এই দুনিয়া থেকে আর কোনো পুরুষ নাই, কিংবা স্বামী মারা গেলে বা স্বামীর ডিভোর্স হলে মেয়েরা, কত মেয়েরাই তো একা থাকতেছে, তারা তো একাই আছে বাবা। কি দরকার সাকিব খানের লেজটা ধরে রাখার, সাকিব খানের লেজটা ধরে থাকার কোনো দরকার আছে কি? কোনো দরকারই নাই। আমার মনে হয় যে আমি যদি তাদের জায়গায় হতাম, হ্যাঁ কষ্ট হতো, কিন্তু দূর থেকে দেখতাম আর আল্লাহর কাছে ফরিয়াদ জানাতাম যে সে আমার সাথে যা করেছে তুমি তাকে দুনিয়াতে কিছুটা হলেও ফেরত দিও, যেন পরবর্তীতে সে আর কারোর সাথে কিছু করার সাহস না পায়। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের আত্মমর্যাদা বোধ। তারা দুজনই মানে নিজের উপর নির্ভরশীল, স্বাবলম্বী। তারা এত বড় স্টার, তারা নিজেদেরকে সুপারস্টার দাবি করে, তারপরও তারা একটা পুরুষের পিছনে এভাবে করে ছুটছে। ছি, ওই যে তারা যে বলে বেলা শেষে দিন শেষে, আচ্ছা এই কথাগুলো বেলা শেষে দিন শেষে, তারা তো মানুষ, তারা তো নারী, এখন তারা একা বাঁচতে পারছে, একাই তো তারা। সাকিব খান তো তাদেরকে ছেড়ে দিয়েছে আর ঘোষণাও দিয়ে দিয়েছে তারা তৃতীয় বিয়ে করবে। তারা কেন সাকিব খানের পিছু ছাড়ছে না? সাকিব খানের নামটা তাদের জীবন থেকে একেবারে চিরতরে মুছিয়ে দিচ্ছে না। হ্যাঁ, তাদের সন্তানরা যাবে তাদের বাবার কাছে, বাবার যদি ইচ্ছা হয় তাদের খোঁজ খবর নিবে, কেন নিবে না? অবশ্যই নিবে, কিন্তু তাদের উচিত এই কুলাঙ্গার, এই শয়তান, এই চিটার, এই ধোঁকাবাজের কাছ থেকে নিজেদেরকে অনেক অনেক দূরে রাখা। আর সাকিব খানের পরিবারটাও কেমন, এই দেখছি বুবলিকে নিয়ে মাতামাতি করতেছে, এই দেখতেছি অপুকে দিয়ে মাতামাতি করতেছে, আবার এখন নাকি তারা বলছে যে তাদের দুজনেরই ঢুকা মানা। অথচ কিছুদিন আগে এই যে রোজার ঈদে অপু বিশ্বাস তাদের বাড়িতেই ছিল, রমজান মাসেও ছিল, আর এখন বলছে যে তারা যেন বাড়িতে না ঢুকতে পারে। কি এক অবস্থা! তো যাই হোক, এই যে সতীনের গল্প বলতে বলতে আমার এদিকে রান্না বান্না সব হয়ে গেছে। আর এই গরমের মধ্যে আসলে এই মাছ, শাক, সবজি এগুলো খাওয়াই ভালো। আমার প্রতিদিনের মেনুতে এই যে শাক থাকে, আজকে আমি যে পাট শাক রান্না করছি, রুই মাছ, বড় রুই মাছ ফ্রাই করে আলু পটল দিয়ে ভেজে রান্না করেছি। তো আর আমি যেহেতু মার গলানো ছাড়া ভাত খেতে পারি না, রাইস কুকারে ভাত রান্না করলেও আমি এইভাবে করে ঝাঁকার মধ্যে ভাতটা ঝেঁকে মারটা ফেলে দিয়ে তারপরে ভাত রান্না করি, এভাবে করে ভাত খাই। হ্যাঁ, যে গরম বাইরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। শুধু নিউজে শুনছি এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে, এই জেলায় বৃষ্টি হচ্ছে, ওই জেলায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যে জায়গায় থাকি, যে জেলায় থাকি, সেখানে বৃষ্টির কোনো নামই নাই। মানে এমন একটা জায়গায় থাকি, মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি আরবের কোনো এক মানে জায়গায় আছি, আরব দেশে আছি। এটা মনে হয় বাংলাদেশই না। তো যে বিকালে আমি চলে আসছি নুডলস রান্না করতে। আমি খাবো না, আমি যেহেতু ডায়েটে আছি, মানে আমি পানি খেলেও আমার শরীরে ধরে এমন একটা অবস্থা। তো যাই হোক, মেয়ে আর মেয়ের বাবার জন্য দুটো নুডলস রান্না করে নিচ্ছি ঝরঝরে নুডলস খাবে তারা। আমার মেয়ের জন্য যখন রান্না করি তখন আমার মেয়ে সুপি নুডলস খায়, কিন্তু তার বাবার জন্য যেহেতু সহ রান্না করতেছি, তাই ঝরঝর করে নুডলসটা রান্না করব। আর এদিকে দেখেন আমার টাইলসের মধ্যে ফাটা। আমি মানে পাকনামি করে নারকেল এনে এই টাইলসের উপরে নারকেল ফাটাতে গিয়েছিলাম। তো নারকেল ফাটাতে গিয়ে নারকেল তো আমার ফাটেনি, নারকেল একদম পাথরের মতো শক্ত ছিল, আমার টাইলসটা এভাবে ফেটে গেছে। কি করার, আর কিছু করার নাই। নারকেল ফাটাতে না পারলেও টাইলস ঠিকই ফাটিয়েছি। টাইলসটা নষ্ট হয়ে দেখতে খুব খারাপ লাগছে। আসলে টাইলস একটা নষ্ট হয়ে গেলে তো ওটা একটাই তোলা যায় না, কয়েকটা টাইলস তুলতে হয়, কিংবা পুরোটাই তুলতে হয়। তো যাকে এসব ঝামেলা করার দরকার নেই, এভাবেই থাক। কথা বলতে বলতে আমার নুডলস রান্নাও হয়ে গেল। এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের বাবাকে খেতে দিব। তো আজকের জন্য ব্লগটা আমার এখানেই শেষ করলাম। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।